কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচারের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কৃষি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষিকাজের প্রতিটি ধাপ যখন নিবিড় পরিচর্যা ও যত্নের দ্বারা তদারকি করা হয়, তখনই কৃষকের সাফল্য অর্জন করা সম্ভব হয়। চাষকৃত ফসলের আশানুরূপ ফলন কৃষকের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। একজন সফল কৃষকের সাফল্য গাথা অন্য অনেক চাষির মনেও প্রেরণা যোগায়। পরিবেশ অনুকূলে রাখতে সবুজায়নের ভূমিকা কিন্তু অনেক, আর তাই ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে কৃষির বহুমুখীকরণের মাধ্যমে আমাদের চারপাশের পরিবেশ সুন্দর করে গড়ে তোলার বিকল্প কিছু নেই। পশুপালন একটি লাভজনক ব্যবসা। গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন জাতের পাখি, কবুতর পালন করে কৃষিখাতে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে। আজকের কৃষি সমাচারের শুরুতেই আমরা শুনব লাভজনক মহিষ পালন পদ্ধতি। চলুন শোনা যাক। আমাদের কৃষিতে প্রাণী সম্পদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পুষ্টি চাহিদা পূরণে প্রাণী সম্পদ যে ভূমিকা পালন করে, তার মধ্যে আমাদের গরু এবং মহিষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। লাভজনক মহিষ পালন পদ্ধতি, এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর এর উপপরিচালক পরিকল্পনা শাখা ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। সাথে রয়েছি আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আপনাকে স্বাগতম। আমরা প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানবো যে মহিষ পালন আসলে কেন লাভজনক বলা হয়। আসলে অনেক পুরাতন সময় থেকে, অনেক আদিকাল থেকেই কৃষিকাজে কর্ষণের শক্তি হিসেবে কাছাকাছি দূরত্বের পণ্য পরিবহনের কাজে, মানুষের নিকটবর্তী পথ চলাচলে, গাড়ি টানার জন্য, অর্থশাস্ত্র এবং পরিবেশ দূষণমুক্ত শক্তির প্রয়োজনে মহিষ পালন করা হয়ে থাকে। তুলনামূলকভাবে মহিষের দুধে ফ্যাট পার্সেন্টেজ, আমরা ক্রিম যেটা ননি সমৃদ্ধ, আর এটা আঁশযুক্ত মাংসেরও উত্তম উৎস। গরু পালনের তুলনায় মহিষ পালন তুলনামূলক সহজ আর কম ব্যয়বহুল, কারণ মহিষ চড়ে খেতে পছন্দ করে এবং সেখান থেকেই খাদ্য খরচ এবং বাসস্থান খরচ তার কম লাগে। গরুর তুলনায় মহিষের রোগবালাই অপেক্ষাকৃত কম হয়, তাই চিকিৎসা খরচও নেই বললে চলে। সেজন্যই মহিষ পালন লাভজনক। নিশ্চয়ই। এবং এই লাভজনক মহিষ পালনের জন্য কোন ধরনের জাত আমাদের খামারি ভাইরা নির্বাচন করতে পারেন? ধন্যবাদ। আসলে খুবই সুন্দর প্রশ্ন। মহিষের আসলে সাধারণত দুই ধরনের জাত, একটা হলো নদীর মহিষ বা রিভার বাফেলো, আর একটা হলো সোয়াম্প বাফেলো বা জলাভূমির মহিষ। বাংলাদেশে দেখা যায়, সাধারণত সারা বিশ্ব এই দুই ধরনের মহিষই দেখা যায়। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে নদী মহিষের মধ্যেই, যেমন মুর্রা, নীলি, রাভি, জাফরাবাদী, সুরাটি, এই মহিষগুলা সাধারণত দেখা যায় এবং আমাদের দেশি আবহাওয়া এগুলা উপযোগী। তো এগুলো যে বিভিন্ন রোগবালাই সাধারণত যদি হয়ে থাকে, সেই রোগবালাই ব্যবস্থাপনায় আমাদের খামারি ভাইরা কি ব্যবস্থা নিতে পারেন? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসলে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি রোগ হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা। সেই জন্য সাধারণত মহিষের যে রোগগুলো হয়ে থাকে, যেমন বাদলা, তড়কা, গলাফুলা, খুরা রোগ বা এফএমডি আমরা যেটা বলে থাকি, এই রোগগুলা হয়ে থাকে এবং এই রোগগুলা নিয়মিত রুটিন অনুযায়ী এই রোগগুলা নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে এই টিকা, পর্যাপ্ত টিকা সরবরাহ করে থাকে। এই টিকাগুলা দিয়ে নিতে হবে এবং প্রতি 3 মাস অন্তর খামারের সকল মহিষকে একযোগে কৃমিনাশক খাওয়াতে হবে। দুগ্ধবতী মহিষের সাধারণত ওলান ফুলা রোগ প্রতিরোধে তাদেরকে খালি পেটে দুধ দহন করাতে হবে, অর্থাৎ মহিষ যখন খাবার দেওয়ার আগেই দুধ দহন করলে এবং পুরো দুধ দহন করাটা পুরোটা কমপ্লিট করতে হবে, তাহলে ম্যাস্টাইটিস রোগ কম হবে এবং আডার সবসময়, অর্থাৎ দুধের যে ওলান সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখলে ম্যাস্টাইটিস রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। কোনো মহিষ অসুস্থ হলে সেটিকে অন্য মহিষ থেকে আলাদা করে রাখতে হবে এবং আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে ভেটেরিনারি সার্জন আছে তার মাধ্যমে সঠিক চিকিৎসা করাতে হবে। খাদ্য ব্যবস্থাপনা কি ধরনের করা দরকার? মহিষের আসলে খাদ্য ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। মহিষ পালন তখনই লাভজনক হবে যখন মহিষের খাদ্যে যদি দানা জাতীয় খাদ্যের পরিমাণটা কম হবে, অর্থাৎ আঁশ জাতীয় খাদ্য বা কাঁচা ঘাসের উপর ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা বাড়বে, তখনই মহিষ পালন লাভজনক হবে। আঁশ জাতীয় ঘাসের মধ্যে বিশেষ করে নেপিয়ার, পাকচং, জার্মান, জাম্বু, ভুট্টা, এই সমস্ত ঘাস খামারি ভাইরা চারণভূমিতে লাগাতে পারে এবং সেগুলো সংরক্ষণ করে, সাইলেজ তৈরি করে সংরক্ষণ করে মহিষকে খাওয়াতে পারে। যদি দানা জাতীয় খাদ্য খাওয়াতে হয় তাহলে যে সমস্ত উপাদান থাকতে হবে, যেমন গমের ভুসি 40%, ডালের ভুসি 15%,
ছোলা ভাঙ্গা 10%, তিলের খোল 20%, মাটি কেলাই 10%, ভুট্টা ভাঙ্গা 5%, খনিজ দ্রব্য 4% এবং লবণ 1%, এইভাবে 100 ভাগ দিয়ে মিশিয়ে খাবারটি তৈরি খাওয়াতে করতে হবে এবং মহিষকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। নিশ্চয়ই। আর এভাবেই যদি আমাদের খামারি ভাইরা সতর্ক থাকেন, সচেতন থাকেন, তাহলে মহিষের উৎপাদন যেমন বাড়বে, লাভবানও হবেন ব্যবসায়িকভাবে। আগ্রহী যারা খামারি তারাও আপনার কথায় আজকে তারা আরো নতুনভাবে আগ্রহ তৈরি হবে তাদের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাভজনক মহিষ পালন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আরে কই গেলা? শুনছো কলিমের মা? কি হইলো? কই গেলা? শোনো, কও। ডাক্তারখানায় শুনে আইলাম কিসের নাকি নিপা ভাইরাস। কি? কিসের ভাইরাস? আরে নিপা আজব এক ভাইরাস রোগের নাম। তাও হয় নাকি ওই যে কাঁচা খেজুরের রস খাইলে। কও কি? আজকাল খেজুরের রসে ওষুধ মিশায়? আরে না গো, ওষুধ না, বাদুরের মুখের লালা মিশে। আজব কথা। বাদুরও মানুষের দুশ্মন হইয়া গেল। আচ্ছা, বাদুরও কি ফল ব্যবসায়ী যা আপেল, আঙ্গুর, কমলায় ফরমালিন মিশাইয়া মানুষের ক্ষতি করে আর টাকা পয়সাও লাভ করে? আরে না, শোনো, আমরা রাত্রে যে হাড়ি খেজুর গাছে বাঁধি হ্যাঁ তাতে রাতভর রস জমে। হ্যাঁ। সেই মিষ্টি রস বাদুর আমাকে অজান্তে খায়। আচ্ছা, বাদুরের মুখে থাকে এক রকমের বিষাক্ত লালা। কও কি? মাঝে মাঝে কোনো হাড়িতে ওই লালা রসের সঙ্গে মিশে যায়, আর সকালবেলা সেই রস খাইলেই আমাকে অসুখ হয়, বুঝলা? কি কি অসুখ হয়? কারো কারো জ্বর হয়, পেটের অসুখ হয়, বেদম হাসি হয়, আবার কাশিও হয়। আল্লাহ! আর ওইসব রোগের নামই হইল গিয়া নিপা ভাইরাস। নিপা ভাইরাস? রোগটার নাম নিপা ভাইরাস নয়, রোগের জীবাণুটা হলো ভাইরাস জাতীয়, আর তারই নাম নিপা ভাইরাস। তাইলে ডাক্তার আপা, এখন উপায় কি? আমার বাড়িতে তো 8-10টা খেজুর গাছ, অনেক রস হয় প্রত্যেক দিন। কি করুম? গাছে বাদুর যাতে না বসে, রসের হাঁড়িতে যাতে মুখ না দেয়, সেজন্য কিছু প্রতিষেধক ওষুধ ছিটাতে হবে। আর রসও প্রয়োজনে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে ফুটিয়ে তারপর খেতে হবে। তাহলেই আপনারা নিপা ভাইরাসের আক্রমণ থেকে সহজে রক্ষা পাবেন। বাঁচাইলেন আপা। কৃষির উন্নতি, কৃষকের উন্নতি। কৃষিকাজের আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল সম্পর্কে সঠিকভাবে শিক্ষণের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সহায়তা করতে হবে। নতুন নতুন জাত চেনা ও চাষের পদ্ধতি সম্পর্কে জানা থাকলে কৃষক লাভবান হতে পারে। এ বিষয়ে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর বিকল্প নেই। সুপ্রিয় কৃষিজীবী বন্ধুরা, সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকের আয়োজনের প্রান্তসীমায় আমরা যাবার আগে কিছু কথা। ডেঙ্গুতে মানুষ অনেক আক্রান্ত হচ্ছে। আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করতে হবে। জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও পানি জমে থাকলে তা ফেলে দিন। পরিবেশ সুন্দর রাখুন। সবার জীবন সুন্দর হোক এমনই মঙ্গল কামনায় আজ এখানেই বিদায় চাইছি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।